আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি 50তম বিসিএস প্রিলি ফুল কোর্সের আমাদের আজকের রেকর্ডিং ক্লাসে। আজকে আমরা যে ক্লাসটি রেকর্ড করব সেটা হচ্ছে মানসিক দক্ষতা লেকচার 5। এর আগে আপনারা মানসিক দক্ষতা নিয়ে আরো ক্লাস করেছেন, যেগুলো বেশিরভাগই লাইভ ছিল, একটা হয়তো রেকর্ড ছিল। তো আজকের ক্লাসটিও রেকর্ডেড হবে। তো আশা করি ক্লাসটি আমরা মনোযোগ দিয়ে করব, এবং এটা মোস্ট প্রবাবলি মানসিক দক্ষতার সর্বশেষ লেকচার। এবং এই লেকচারে যে টপিকগুলো আছে এই অংশগুলো বোঝার চেষ্টা করব, এবং সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব পরবর্তীতে। তো আজকের যে টপিকগুলো আছে সেটা একটু আমরা এক নজরে দেখে নিই। টপিকগুলো বেশ সহজ, খুব যে কঠিন ব্যাপারটা এরকম না, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। একদমই সহজ। তো কয়েকটা টাইপের আসলে এখানে প্রবলেম আছে, এবং বেশিরভাগই হচ্ছে একটু গাণিতিক সমস্যা টাইপের, বা গাণিতিক প্লাস হচ্ছে যুক্তি নির্ভর। সো আপনি গণিত এবং যুক্তি এই দুইটা যদি একটু ভালো বুঝতে পারেন তাহলে এই অঙ্কগুলো কোনো ব্যাপারই না। এখন গাণিতিক যেহেতু বলছি, এই কারণে কিছু কমন জিনিস চলে আসবে যেগুলো আপনারা গাণিতিক যুক্তি পার্টে করে ফেলছেন। যেমন হচ্ছে নৌকা ও স্রোতের অঙ্ক, নল চৌবাচ্চার অঙ্ক, মানে যেগুলো ঐকিক নিয়ম দিয়ে আমরা করতাম, যেগুলো আমরা ঐকিক নিয়ম দিয়ে করতাম। এছাড়া আছে সময় ও কাজ বিষয়ক সমস্যা, এটাও আমরা ঐকিক নিয়ম করতাম, মানে ঐকিক নিয়মটাই এখানে একটু ভেঙে চুরে দেওয়া হচ্ছে আর কি। সো প্রিলিমিনারির গণিত পার্টে আপনারা যে ঐকিক নিয়ম করেছেন হুবহু একদমই সেম টাইপের গণিত আপনারা এখানেও পাবেন। এবং এগুলো কিন্তু আবার একটু সহজ হয় বেশি, বা ছোট টাইপের ম্যাথ দেয়। গণিত পার্টে যে বড় ম্যাথগুলো দেওয়া হয় প্রিলিতে, সেরকম মানসিক দক্ষতায় কিন্তু এত বড় পার্ট দিবে না। সো একদমই সহজ সহজ অঙ্ক থাকবে, সো টেনশনের কোনো কারণ নাই, ইজি। আর শতকরা ঐকিক তো আছে, আর কিছু আছে জ্যামিতিক সমস্যা। এই জ্যামিতিক সমস্যার মধ্যে কি কি আছে সেটা একটু বলি। ওই যে আপনারা ত্রিভুজ যেগুলো পড়েছেন, চতুর্ভুজ, বৃত্ত, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, এই জিনিসগুলোই আর কি। ঠিক আছে, এইগুলোই হচ্ছে আবার ঘুরে ফিরে আসবে একই জিনিস। সো আপনারা ম্যাথের অলরেডি রেকর্ডেড ক্লাসগুলো করে ফেলেছেন 10, 11, 12 লেকচারে। সেখানে কিন্তু আমরা চতুর্ভুজ, ত্রিভুজ, ঘনবস্তু, সরল রেখা, এই টাইপের ব্যাপারগুলো পড়েছি। সো একদম হুবহু সেম সূত্রগুলোই এখানে কাজে লাগবে। কিন্তু পার্থক্যটা হচ্ছে গণিত পার্টে যে জিনিসগুলো ছিল সেগুলোর থেকে মানসিক দক্ষতা পার্টে অনেকটাই সহজ এবং ছোট প্রশ্ন হবে। সো একদমই টেনশন করবেন না, খুবই সহজ। সো নতুন কি আছে তাহলে? নতুন আছে হচ্ছে এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে ঘড়ি বিষয়ক অভিক্ষা, আর একটা হচ্ছে বার ও তারিখ নির্ণয়। সো ঘড়ি বিষয়ক অভিজ্ঞতার একটা সূত্র আছে যে ঘড়ির কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করে, মিনিটের কাঁটার সাথে সেকেন্ডের কাঁটা, বা ঘন্টার কাঁটার সাথে মিনিটের কাঁটা, বা এত সময় পর কত বাজবে। তো এই টাইপের প্রবলেমগুলো হচ্ছে ঘড়ি বিষয়ক আসে, এবং একটা এমসিকিউ এখান থেকে খুব বেশি হলে আসতে পারে। সো এটার জন্য একটা সূত্র আছে, ওই সূত্র অ্যাপ্লাই করলে এই অঙ্কটা একদমই সস্তা, একদমই সহজ। সো সূত্র দিয়েও আমরা করব, আবার আমরা আজকে চেষ্টা করব হচ্ছে সূত্র বাদ দিয়ে অন্য আর একটা উপায়ে করতে। সো আমরা দুইটা নিয়মই আজকে দেখব। সো টেনশনের কোনো কারণ নাই, একদমই সহজ। আচ্ছা, আর 2 নাম্বার যেটা হচ্ছে বার ও তারিখ নির্ণয়, এটাতে হচ্ছে আপনার ধরেন আজকে হচ্ছে আপনার 6 ডিসেম্বর, আজকে হচ্ছে সাপোজ আপনার শনিবার। তো মনে করেন 2027 সালের এই তারিখে কি বার হবে, বা আজ থেকে 350 দিন পর কি তারিখ আসবে। আমার জন্মদিন 18 তারিখ, তার 10 দিন পরের 3 দিন আগের দিন কি ছিল। মানে এরকম বার এবং তারিখ নির্ণয় সংক্রান্ত কিছু সমস্যা আসে। সো এখান থেকে একটা এমসিকিউ ইনশাল্লাহ পাবেন, ধরে রাখতে পারেন। তো আপনাদের যেটা বলেছিলাম যে প্রিলি এবং রিটেনের যে মানসিক দক্ষতা, এই দুইটা সিলেবাসে খুব বেশি কিন্তু একটা পার্থক্য থাকে না, একদমই 100% সেম সিলেবাস। সো যারা প্রিলিমিনারিতে এই অংশটুকু ভালো করে করবেন, তাদের কিন্তু একই সাথে লিখিত পরীক্ষার একটা প্রস্তুতি হয়ে যাবে। লিখিত পরীক্ষাও এই অংশগুলো থেকে অনেক প্রশ্ন আসে, প্রায় 7, 8টা প্রশ্ন এখান থেকে পাবেন 50-এর মধ্যে। সো গুরুত্ব দেন ভাইয়া লিখিত পরীক্ষায়, যেহেতু আপনারা সময় অনেক কম পাবেন। নতুন করে ওই সময় গিয়ে মানসিক দক্ষতা পড়ার টাইম পাবেন না। অন্যান্য সাবজেক্টের চাপের ভিড়ে মনে হবে যে ধুরো এই মানসিক দক্ষতা পড়বই না, না পড়লে কিন্তু ধরা খাবেন। সো সেক্ষেত্রে আগে থেকে যদি ভালো প্রস্তুতি থাকে, প্রিলিমিনারির সময় যদি ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারেন, সেটা আপনাকে হেল্প করবে। তখন রিটেনে আপনি অন্য সাবজেক্টগুলোতে টাইম বেশি দিবেন, এই মানসিক দক্ষতা নিয়ে আর বেশি প্যারা লাগবে না। ওকে। আচ্ছা, তো আসেন আমরা আমাদের আলোচনা শুরু করি। আমাদের রেফারেন্স বই নিয়ে একটু কথা বলি। রেফারেন্স বই আসলে এখানে খুব বেশি একটা বলার মতো অপশন নাই, যে কোনো একটা বই ফলো করতে পারেন। সো আমি সাজেস্ট করবো আমাদের উত্তরণের যে মানসিক দক্ষতার বইটা আছে, এই বইটা দেখবেন। এই বইতে আপনার অনেক অনেক উদাহরণ আছে, অনুশীলনী আছে, প্র্যাকটিস প্রবলেম আছে, এখান থেকে সমস্যাগুলো প্র্যাকটিস করবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে আমাদের এই পিডিএফে আমরা যা পড়াবো আজকে সেই লেকচারগুলো, মানে এই পিডিএফটা ভালো করে দেখবেন।
এবং একই সাথে এখানে যে টপিকগুলো আমরা আলোচনা করেছি সেই টপিকগুলাই উত্তরণের বই থেকে প্র্যাকটিস করবেন, মোর দ্যান এনাফ। এরপরে যদি মনে হয় না আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে আইকিউ রিলেটেড বা আপনার হচ্ছে এই মেন্টাল অ্যাবিলিটি রিলেটেড কিছু প্রবলেম সলভ করব, আপনি মোস্ট ওয়েলকাম, করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন যে এত সময় আপনার আসলে পাবেন না এবং এত দরকারও নাই। যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। একটা স্লাইড অ্যাড করি। প্রথমেই হচ্ছে আমাদের ঘড়ি নিয়ে প্রবলেম। আপনাদের কিছু বেসিক জিনিসপত্র বুঝাবো, একটু দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে ঘড়ি আসলে কি। আমরা তো বর্তমানে ডিজিটাল ঘড়ি ব্যবহার করি, তাই না? ডিজিটাল ঘড়িতে হচ্ছে সুন্দর টাইম ওঠে, 10টা 20 বাজে, 5টা 2 বাজে, দেখা যায় সুন্দর। কিন্তু আমরা অ্যানালগ ঘড়ি নিয়ে কথা বলবো আজকে। আসেন অ্যানালগ ঘড়ির আলোচনা করি। মনে করলাম এটা হচ্ছে একটা অ্যানালগ ঘড়ি, গোল দেয়াল ঘড়ি। সো দেয়াল ঘড়িতে টোটাল কতগুলো আপনার ঘর থাকে? 12টা ঘর থাকে, 1 থেকে 12 পর্যন্ত। সো আসেন আমরা একটু ঘরগুলো প্রথমেই টেনে নিই। আমরা একটু আস্তে ধীরে যাব, এই অংশটা একটু বুঝতে হবে। সো ভালো করে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, সো আমরা 1 থেকে 12 পর্যন্ত টেনে নিলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা বৃত্ত, মানে এই দেয়াল ঘড়িটা তো একটা বৃত্তের মতোই লাগতেছে, সো একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি হয়? একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি হয়? আমরা সবাই জানি 360 ডিগ্রি কোণ তৈরি হয়। সো আমি যদি সামহাও 12 থেকে 6 এবং 3 থেকে 9 এটা যোগ করি, তাহলে প্রত্যেকটা জিনিসের মান কি 90 ডিগ্রি হবে না? দেখেন তো, এই প্রত্যেকটা চতুর্ভাগের মান 90 ডিগ্রি করে হবে, রাইট? আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করি। আমি যেটা করব, এই কেন্দ্র থেকে এই 1 2 এই দুইটাও যোগ করে দিলাম। তাহলে এই প্রতিটার মান কত হবে বলেন তো? এই তিনটা পার্টের মান, প্রতিটা পার্টের মান কত হবে? 3 ভাগে ভাগ হয়ে গেছে, সো প্রত্যেকটা হবে 30 ডিগ্রি করে। ওকে। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন দেখেন, আপনারা জানেন যে ঘড়ির যে কাঁটা থাকে সেখানে 12 থেকে 1-এর মধ্যে আরো 5টা ভাগ থাকে, তাই না? 1 2 3 4 5, এখানে আরো 5টা ভাগ থাকে, এখানেও 5টা ভাগ থাকে, তাই না? আচ্ছা, সো এই প্রতিটা ভাগ যদি আপনি এখন যোগ করে দেন, সাপোজ প্রতিটা ভাগ আমি যোগ করে দিলাম, তাহলে এই ছোট ছোট প্রতিটা ঘর, এই প্রতিটা ঘরের মান কত হবে একটু বলেন তো? এই ছোট ছোট প্রতিটা ঘরের মান, প্রথমে ছিল 90 ডিগ্রি, সেটাকে 3 ভাগ করা হয়েছে, প্রত্যেকটা 30 ডিগ্রি করে। সেই প্রত্যেকটা 30 ডিগ্রির ভাগে আবার 5টা করে ভাগ আছে। সো এটা হয়ে যাবে 30 ÷ 5, 6 ডিগ্রি। সো আমার কাছে এখন প্রশ্ন, যখন কোনো একটা মিনিটের কাটা কি করে? 12টা থেকে 4টা শুরু করে, 12টা থেকে 4টা শুরু করে এক এক করে ঘুরে, একবার ঘুরে আসলে 60 মিনিট পার করে। সো সে প্রত্যেকটা ছোট ছোট ঘর কিন্তু পার করে, তারপর এক মি- এক সরি 1 মিনিট পার করে বা 1 ঘন্টা পার করে। সো আমার কথা হচ্ছে, এখন আপনি চিন্তা করেন যে মিনিটের কাঁটাটা একবার অগ্রসর হলে, কত ডিগ্রি কোণ তৈরি করে বা অতিক্রম করে? 6 ডিগ্রি কোণ অতিক্রম করে, এই কথাটা কি আমরা বলতে পারি? কারণ এই যে 12টা 1 যখন বাজে তখন এইখানে কাটা, এটা 6 ডিগ্রি, 6 ডিগ্রি, 6 ডিগ্রি, এরকম করে টোটাল হচ্ছে 60টা ঘর যখন অতিক্রম করে, তখন 60 × 6 ডিগ্রি, 360 ডিগ্রি, মানে একবার ঘুরে আসে এবং তাহলেই তার 1 ঘন্টা অতিক্রম হয়। সো মিনিটের কাটা, আমরা একটু হেডলাইন দেই, মিনিটের কাটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। একবার অগ্রসর হলে 6 ডিগ্রি অতিক্রম করে, অর্থাৎ মিনিটের কাটা 1 মিনিটে 6 ডিগ্রি কোণ অতিক্রম করে, এটাই আমরা ফাইনাল করলাম। ওকে। আচ্ছা, এবার আসেন, মিনিটের কাঁটা তো আমরা বের করতে পারলাম, এবার আমরা একটু ঘন্টার কাঁটা নিয়ে কথা বলি। ঘন্টার কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি কোণ অতিক্রম করে? ঘন্টার কাঁটা 1 মিনিটে, চিন্তা করে বলি। আচ্ছা, ঘন্টার কাঁটা খেয়াল করেন, পুরা 60 মিনিট ঘুরে আসলে ঘন্টার কাঁটা 12 থেকে 1-এ আসে, মানে একবার ঘুরে আসে। অর্থাৎ ঘন্টার কাঁটা 60 মিনিটে 30 ডিগ্রি ঘুরে আসে বা অতিক্রম করে, এই কথাটা কি আমরা বলতে পারি? কারণ মনে করেন ঘড়ির কাঁটায় 10টা বাজে, সাপোজ এই 10টার এখানে ঘন্টার কাঁটা, এরপর 11টা বাজলে তো ঘন্টার কাঁটা যাবে 11টায়। সো এই কোণটার মান কত? 30 ডিগ্রি না? প্রত্যেকটা ঘরের মান 30 ডিগ্রি করে, সো 60 মিনিটে ঘন্টার কাঁটা 30 ডিগ্রি যায়। তাহলে প্রতি মিনিটে ঘন্টার কাঁটা কত যাবে? 30 × 60 বা
হাফ ডিগ্রি। এই দুইটা খুব ভালো করে মনে রাখেন ভাইয়া, পুরা প্লিজ রিকোয়েস্ট করছি। প্রতি মিনিটে মিনিটের কাঁটা 6 ডিগ্রি কোণ অতিক্রম করে, আর প্রতি মিনিটে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি কোণ অতিক্রম করে। এই দুইটা অলওয়েজ মনে রাখবেন, বুঝতে পারছেন? এগুলো যেন ভুল না হয়। এই দুইটাই আপনাদের মোটামুটি অঙ্ক শেখার জন্য বা এই টাইপের প্রবলেম করার জন্য লাগবে, আর কিছুই লাগবে না। এই দুইটাই মানে মনে রাখেন। আশা করি বুঝতে পারছেন ভালো মতো। আসেন তাহলে এই সংক্রান্ত আমরা আরো কিছু কথা দেখি। প্রতি ঘন্টায় মিনিটের কাঁটা প্রাথমিক অবস্থানের সাথে 360 ডিগ্রি কোণ তৈরি করে, মানে একবার ঘুরে আসলে যেটা হয় আর কি। একবার ঘুরে আসলে আপনার এই 360 ডিগ্রি কোণ তৈরি হয়। আর প্রতি ঘন্টায় ঘন্টার কাঁটা প্রাথমিক অবস্থানের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তার মানে প্রতি ঘন্টায় মানে 60 মিনিটে ঘন্টার কাঁটা একবার ঘুরে আসে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রতি মিনিটে মিনিটের কাঁটা 6 ডিগ্রি কোণ তৈরি করে, এটা আমরা জানি। আর প্রতি ঘন্টায় মিনিটে ঘন্টার কাঁটাটা হাফ ডিগ্রি কোণ তৈরি করে, এটাও আমরা দেখেছি। মনে করেন দুইটা কাঁটা সমকোণে তৈরি অবস্থান করছে, মনে করেন এটা একটা ঘড়ি, এইটা একটা কাঁটা, এইটা একটা কাঁটা, দুইটা কাঁটা আপনার সমকোণ অতিক্রম করছে। তাহলে তাদের মধ্যবর্তী সময় কত? আমরা জানি সমকোণের মানে হচ্ছে 90। সো প্রত্যেক 6 ডিগ্রিতে 1 মিনিট করে হয়, সো 90 / 6 মানে 15 মিনিট ব্যবধানে তখন কাঁটা দুইটা থাকে। এইভাবে বের করা যায়। আর যদি দুইটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে থাকে, সাপোজ একটা আছে এরকম উপরে, একটা আছে নিচে, তাহলে 180 ডিগ্রি গ্যাপ, তাহলে 180 / 6 30 মিনিট গ্যাপে থাকে যদি দুইটা কাঁটা পরস্পর বিপরীত দিকে থাকে। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। সো এগুলোর সাহায্যে আমরা চেষ্টা করব যে সময় বের করার, যে কিভাবে আমরা আসলে হচ্ছে দুইটা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা এদের মধ্যবর্তী কোণ এগুলো মোটামুটি বের করা যাবে। ওকে? আচ্ছা। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। আমরা চলে যাই আমাদের পরবর্তী অংশে। পরবর্তী অংশ বলতে হচ্ছে আমরা এখন প্রবলেমে যাব। বাট প্রবলেমে যাওয়ার আগে একটা সূত্র আছে, সেই সূত্রটা এখন শিখাবো। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, এটা আপনাদেরকে এখন শিখাবো। এইটার নিয়মটা হচ্ছে আমরা সবাই ছোটবেলায় পড়ছি, আবারও পড়ি। সেটা হচ্ছে 11 × m - 60 × h/2 মডুলাস এত ডিগ্রি। এই এম দিয়ে বোঝানো হচ্ছে মিনিটের কাঁটা, মানে সময় কত, মিনিটের সময় কত মিনিট বাজে। এইচ দিয়ে বোঝানো হচ্ছে কত ঘন্টা বাজে। এই মান দুইটা বসাইলে আপনি উত্তরটা পাবেন। এটাই হচ্ছে আপনার দুইটা কাটার মধ্যবর্তী ব্যবধানের সূত্র। কোনো কারণে এই কোণের মান যদি 180 ডিগ্রির থেকে বড় হয়, তখন যেটা করতে হবে 360 মাইনাস যে উত্তরটা আপনার বের হয়েছে সেটা করতে হবে, অর্থাৎ 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। কেন করতে হয় সেটার কারণটা একটু বলি। মনে করেন আপনার এটা একটা ঘড়ি, এখানে একটা কাটা আছে, আর এখানে একটা কাটা আছে। আপনি বের করলেন সাপোজ এই কোণটার মান 240 ডিগ্রি। তো আপনি উত্তর এই সূত্র দিয়ে বের হলো 240 ডিগ্রি, কিন্তু কথা হচ্ছে এই দিক দিয়ে হিসাব করলে এটা 240 ডিগ্রি, কিন্তু আমি বললাম না আমি এই দিক দিয়ে হিসাব করব। তাহলে কি এটা 120 ডিগ্রি না? সো অলওয়েজ সূক্ষ্ম কোণটা নিতে হবে। আমার কথার মেইন উদ্দেশ্যটা হচ্ছে অলওয়েজ আপনি সূক্ষ্ম কোণটা নিবেন, বুঝতে পারছেন? সূক্ষ্ম কোণটা নিতে হবে। সো সূক্ষ্ম কোণ নেওয়ার জন্যই আপনাকে তখন 360 থেকে ওই অ্যান্সার 240টা বিয়োগ করতে হবে, এবং বিয়োগ করলে আপনি সূক্ষ্ম কোণের উত্তরটা পেয়ে যাবেন। এটা হচ্ছে বিয়োগ করার মাঝে যা। সো এখন আসেন আমরা সূত্র দিয়েও অঙ্ক করব, আবার আমার এই শুরুর দিকের আলোচনা এটা দিয়ে অঙ্ক করার চেষ্টা করব। দেখি আমরা কতগুলো করতে পারি। দেওয়াল ঘড়িতে সন্ধ্যা 6টা বাজে। সো সন্ধ্যা 6টা বাজে, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটার জন্য সূত্র দিয়ে করলে আপনি আসলে করতে পারেন। আসেন সূত্রটা প্রথমে অ্যাপ্লাই করি। 11h - 60 - 60h/2 মডুলাস ডিগ্রি। সো 11 × মিনিট কত? 6টা বাজে, 6টা মানে 600। সো এটা হবে 0, মিনিটের মান 0, -60 আপনার ঘন্টা কত? আওয়ার। আওয়ার হচ্ছে 6, /2, বাইরে মডুলাস আছে, এটা তো বাদ শূন্য হয়ে গেল। 60 × 6 360 ডিগ্রি, -360/2 সমান সমান -180 ডিগ্রি, তার মডুলাস সমান সমান 180 ডিগ্রি। এটা আপনি সূত্র দিয়েও সুন্দর করে বের করতে পারেন। আর যদি কমন সেন্স অ্যাপ্লাই করতেন তাহলে আপনি বলতেন এইটা 6টা বাজে মানে কি? 6টা বাজে মানে ঘন্টার কাঁটা 6 বরাবর, মিনিটের কাঁটা 12 বরাবর, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এটা বলতে কিন্তু খুব বেশি কষ্ট করতে হয় না, বুঝতে পারছেন? সো এই হচ্ছে আপনার শর্টকাটে করার নিয়ম, যেটা আমার নিয়ম, আর একটা হচ্ছে সূত্রের নিয়ম। এখন আসেন আমরা আর একটা অঙ্ক করব। এইটা দিয়ে আমরা ব্যাখ্যা করব যে সূত্র এবং অন্য নিয়ম যেটা গতানুগতিক নিয়ম সেটাও কেমন।
দুপুর আড়াইটা বাজে। আড়াইটা বাজে মানে হচ্ছে আপনি প্রথমে সূত্র দিয়ে করব না, প্রথমে আমরা দিয়ে করব, গতানুগতিক নিয়ম দিয়ে করব বা অ্যানালগ নিয়মে করব। আচ্ছা, প্রথমে ঘড়িটা আমরা এঁকে ফেলি, ভালো করে খেয়াল করেন, এখন কিন্তু অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আগের অঙ্কটা সহজ ছিল। আড়াইটা বাজে, আড়াইটা বাজলে শোনেন, নর্মালি আড়াইটা মানে হচ্ছে মিনিটের কাঁটাটা আছে হচ্ছে আপনার 6 বরাবর, আর ঘন্টার কাঁটাটা তো 2 বরাবর থাকার কথা, কি বলেন? থাকার কথা না 2 বরাবর? হ্যাঁ, 2 বরাবর থাকতো তখন, যখন 2টা বাজে তখন থাকতো। তখন আপনার 2 বরাবর কাঁটাটা থাকতো, যে 2টা বাজে, এই যে 2 বরাবর ঘন্টার কাঁটা, 12 বরাবর মিনিটের কাঁটা। কিন্তু মিনিটের কাঁটা তো আরো 30 মিনিট ঘুরে গেছে দেখেন। তাহলে ঘন্টার কাঁটাটাও কি একটু সামনের দিকে অগ্রসর হয়ে মাঝামাঝি অবস্থানে থাকবে না? কি বলেন? 2 এবং 3-এর মাঝামাঝি অবস্থানে, যেহেতু আধা ঘন্টা পার হয়েছে। রাইট। সো আমার কাটার অবস্থান এইটা, আমার এখন টার্গেট ছবি দেখে বের করা, খেয়াল করেন। সো কয়টা ব্লক আছে? এই কেন্দ্র থেকে 3 পর্যন্ত একটা রেখা টানি, খেয়াল করেন, এই কোণটুকু প্লাস এই কোণটুকু, এই যে লাল কালি দিয়ে মার্ক করলাম, এইটুকুই হচ্ছে আমার মধ্যবর্তী কোণ বা মধ্যবর্তী ডিগ্রি। এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। সো আমার এই কালো অংশটুকু যেটা আমি মার্ক করেছি, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, এটা আমি জানি। সো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি প্লাস, প্লাস হচ্ছে এই লাল কালি দিয়ে মার্ক করা এই অংশটুকু, এই যে লাল, এই অংশটুকু। এখন এই অংশটুকুর মান কত, আমি এটা ঐকিক নিয়ম দিয়ে বের করব। আসেন কেমনে করি দেখেন। আমি জানি এটা তো ঘন্টার কাঁটা, তাই না? ঘন্টার কাঁটা 1 মিনিটে অতিক্রম করে কত ডিগ্রি? হাফ ডিগ্রি। এটা কি আমরা জানি? অবশ্যই জানি, কেউ না বললেন না, কারণ না বললে আমি কষ্ট পাবো। কেন কষ্ট পাবো? কারণ শুরুর দিকে সুন্দর করে প্রমাণ করে দিয়ে আসছি যে ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি কোণ অতিক্রম করে। সো যেহেতু 2টা বাজার পরে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 30 মিনিট চলে গেছে, সো ঘন্টার কাঁটা তো 30 মিনিটে কিছু দূর অতিক্রম করবে। সো 30 মিনিটে ঘন্টার কাঁটা কতটুকু যাবে? হাফ গুণ 30 সমান সমান 15 ডিগ্রি। সো ঘন্টার কাঁটা থাকার কথা ছিল 2 বরাবর যখন 2টা বাজে, কিন্তু এখন চলে আসছে এই মাঝ বরাবর, মানে 15 ডিগ্রি অতিক্রম করছে। তাহলে এই সাইকেলে আর কত ডিগ্রি বাকি আছে? আরো 15 ডিগ্রি বাকি আছে, কারণ টোটাল তো একটা ঘন্টা, এই 2 থেকে 3-এর মধ্যে ব্যবধান হচ্ছে 30 ডিগ্রি। সো এই অংশটুকুর মান, লাল কালির অংশটুকুর মান হচ্ছে 15 ডিগ্রি। সো 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান সমান 105 ডিগ্রি। এটা আপনি মুখে মুখে বের করতে পারেন এরকম ছবি এঁকে। বুঝতে পারছেন? কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, পরীক্ষার হলে এরকম ছবি এঁকে করার দরকার নাই। কারণ কি, পরীক্ষার হলে ছবি এঁকে করতে গেলে অনেক সময় ভুল হতে পারে। সো এই ভুলের দরকার নাই, বা ক্যালকুলেশন জটিল হতে পারে। আপনারা যেহেতু সূত্র একটা জানেন, সো সূত্র জানলে কেন আমরা সূত্র ব্যবহার করব না? আমার তো পরীক্ষার হলে টাইম বাঁচাইতে হবে। সো টাইম সেভ করার জন্য ডেফিনেটলি অনেকের কাছে এই নিয়মটা খারাপ লাগতে পারে, বাট কারো যদি এই গতানুগতিক বা অ্যানালগ নিয়মে করে ভালো লাগে, আপনি করতে পারেন। আমি আপনাদেরকে 2টা নিয়মই শিখাই দিলাম, আপনার যেটা মন চায় আপনি সেই নিয়মে করবেন, কোনো বাধা ধরা নিয়ম নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এটা আমরা শুদ্ধি পরীক্ষা করি সূত্র দিয়ে। 11m মাইনাস 60h ডিভাইডেড বাই 2। সো এখন বাজে আড়াইটা, মানে 2টা 30 বাজে। সো মিনিটের কাটা হচ্ছে 30, ঘন্টার কাটা হচ্ছে 2। 11 গুণ 30 হচ্ছে 330, মাইনাস 120 ডিভাইডেড বাই 2। 330 মাইনাস 120 করলে কত হয়? 210 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 105 ডিগ্রি। দেখেন সুন্দর করে আমার শুদ্ধি পরীক্ষায় এই উত্তরটা সেম আসলো। তো এখন ভাইয়াপুরা আপনারাই বলেন, আপনারা কোন নিয়মে করবেন? কোনো বাধা ধরা নিয়ম নাই। যদি মনে করেন যে সূত্র দিয়ে করতে পারলে অঙ্কটা দ্রুত হবে, আপনি সূত্র দিয়েই করেন। আর যদি মনে করেন যে না ভাইয়া আমি এভাবেও করতে রাজি আছি, আপনি এভাবেও করেন, যেটা সুবিধা হয়, ইটস আপ টু ইউ। বুঝতে পারছেন? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা দেখি ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা নিয়ে আরো কোনো অঙ্ক আছে কিনা। আরো আছে। 3টা 30 বাজে, পার্থক্য বের করতে বলছে। সো আসেন 11 × m মাইনাস 60 × h, এটা বের করে ফেলি, ডিভাইডেড বাই 2। সূত্র দিয়েই করি এটা। 11 × m, মিনিট হচ্ছে 30, আর ঘন্টা হচ্ছে 3। আচ্ছা, 11 গুণ 3 হচ্ছে 330, 60 × 3 180 ডিভাইডেড বাই 2 ডিগ্রি। 330 মাইনাস 180 হচ্ছে 150 ডিগ্রি। ওকে, ডিভাইডেড বাই 2 সমান সমান 75 ডিগ্রি। আচ্ছা, 75 ডিগ্রিটা বের করার পরে আমার একটু থামতে হবে। আমার প্রশ্নে কিন্তু ডিগ্রি চাই নাই, বা কত কোণ সেটা চাই নাই, চেয়েছে কত মিনিটের পার্থক্য আছে। সো আমরা জানি 6 ডিগ্রিতে পার্থক্য হয় 1 মিনিটের।
1 ডিগ্রিতে পার্থক্য হয় 1/6, আর 75 ডিগ্রিতে পার্থক্য হয় 75/6, মানে হচ্ছে 12.5 মিনিটে, 12.5। সো উত্তরটা হবে আপনার 12.5 মিনিট। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্নে, ঘড়ি সংক্রান্ত। কি বলেছে, এটা হচ্ছে আপনার যুক্তির একটা প্রশ্ন। এটার জন্য আপনার কোনো ম্যাথ জানতে হবে না, কোনো সূত্র জানতে হবে না, কিচ্ছু করতে হবে না। এটা হচ্ছে আপনার যুক্তি দিয়ে বের করতে হবে। 50 মিনিট আগে 4:45 বাজছে, 6টা বাজতে আর কতক্ষণ বাকি আছে? তার মানে এখন যে সময়, বর্তমান সময়টা কত সেটা একটু দেখি। বর্তমান সময়টা হচ্ছে 4:45, তার সাথে আপনি 50 মিনিট যোগ করতে হবে, তাই না? কি বলেন? কারণ 50 মিনিট আগে 4:45 বাজতেছিল, তাহলে বর্তমান সময় এইটা। তো আসেন যোগ করি। 5, 5 আর 4 9 তো হয় না, 5 আর 4 9 রাখি, 4:95 হয়, কিন্তু এইটা তো হইতে পারে না। সো সেক্ষেত্রে 4 ঘন্টা পার হওয়ার পরে 95 মিনিট পার হয়েছে। সো আমি জানি 60 মিনিট হলে 1 ঘন্টা হয়ে যায়। সো এই 95কে লিখতে হবে 60 + 35। তার মানে 60-র জন্য 1 ঘন্টা যোগ হবে 5:35 বাজে বর্তমান সময়। বুঝতে পারছেন? এইভাবে করতে হবে। সো বর্তমান সময় যেহেতু 5:35, 6টা বাজতে আর কয় মিনিট আছে? 25 মিনিট আছে। এটা মুখোমুখি হয়ে যায়, এটার জন্য কোনো সূত্র বা কোনো কিছু লাগে না। সো আশা করি ঘড়ির তারিখ, ঘড়ির সময় এবং হচ্ছে আপনার ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, এগুলোর আপনার হচ্ছে দিক নির্ণয় বা মধ্যবর্তী কোণ নির্ণয়, সময় নির্ণয়, এগুলো সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া হয়েছে। তো এগুলো মোটামুটি করলেই হবে। আসেন এবার আমাদের পরবর্তী টপিক হচ্ছে বার তারিখ সংক্রান্ত। বার তারিখ সংক্রান্ত আমি কিছু কথাবার্তা বলি, এগুলো একটু আপনারা সবাই জানেন, কিন্তু তারপর একটু মিলাই নেন। আমরা জানি এক বছরে 365 দিন থাকে, আর লিপ ইয়ার হলে কয়দিন থাকে? একদিন বেশি হয়, 366 দিন থাকে। গুড। আচ্ছা, সো লিপ ইয়ার বের করার নিয়মটা কি জানেন? একটু শিখাই দিই। যে সকল বছর বা সাল 4 দিয়ে ভাগ করা যায় বা নিঃশেষে বিভাজ্য হয়, তারাই হচ্ছে লিপ ইয়ার। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে আপনার যে সকল বছর বা সাল 4 দিয়ে বিভাজ্য তারাই হচ্ছে লিপ ইয়ার। এটা হচ্ছে লিপ ইয়ারের শর্ত। আর একটা শর্ত আছে, কিছু বছর এবং সাল আছে যাদের লাস্টে ডাবল জিরো থাকে, যেমন 2000, 1900, 1800। এই টাইপের সালগুলো 4 দিয়ে ভাগ করলে হবে না, এদেরকে ভাগ করতে হবে আপনার 400 দিয়ে। এদেরকে 400 দিয়ে ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে লিপ ইয়ার হবে। এই দুইটা একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে, তাহলে কখনোই আর ভুল হবে না। আচ্ছা, যাই যাই হোক, লিপ ইয়ার কোনটা এটা বের করতে দিবেন, আমি যা শিখাই দিলাম একটু। এখন দেখেন, মনে করেন এই 2025 সাল, তার প্রথম দিন কি ছিল? 1 জানুয়ারি কি তারিখ ছিল বা কি বার ছিল, এটা কি আমরা জানি? একটু চিন্তা করে বলি, দেখি মনে আছে কিনা কারো। আজকে ডিসেম্বরের 6 তারিখ, আজকে হচ্ছে শনিবার। তাহলে 13, 20, 27 তারিখ শনিবার হবে। 28 রবি, 29 সোম, 30 মঙ্গল, 31 বুধ। হ্যাঁ, বুধবার ছিল। 2025 সালের 1 জানুয়ারি ছিল বুধবার। তো মজার একটা বিষয় খেয়াল করে দেখেন, 2026 সালের এই যে 1 জানুয়ারি সামনে আসতেছে, সেই দিনটা হবে হচ্ছে বৃহস্পতিবার। তো ব্যাপারটা কি তাইলে? এক বছরের পরবর্তী বছরে একই ডেটে একদিন করে আপনার বার পরিবর্তন হচ্ছে না বা বার অগ্রসর হচ্ছে না? এটা অলওয়েজ হয়। যে কোনো সালের একটা তারিখ যে বার হয়, পরের সালে ওই তারিখটা একদিন বা একটা বার অগ্রসর হয়ে যায়। বুঝতে পারছেন? সো এখান থেকে আমি আর একটা কথা বলতে পারি, 2025 সালের, খেয়াল করেন, লাস্টের দিন 31 ডিসেম্বর, এইটাও কিন্তু বুধবার হবে। সো মনে রাখবেন, যে কোনো আপনার বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়। বছরের প্রথম প্লাস শেষ দিন সেম বা একই বার হবে। এগুলা কিন্তু আমরা জানি, কিন্তু খেয়াল করি না। মানে আমরা অলওয়েজ বুঝি, কিন্তু কখনোই আমরা খেয়াল করে দেখি না এই জিনিসটা। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে নর্মাল সালগুলোর। তো এখন ধরেন, মনে করেন কোনো একটা সাল লিপ ইয়ার, সাপোজ ধরেন 2008 সাল, এটা লিপ ইয়ার। সো লিপ ইয়ার হলে একদিন অতিরিক্ত না নর্মাল বছরের থেকে? কি বলেন? একদিন তো অতিরিক্ত। সো সেক্ষেত্রে লিপ ইয়ারের ক্ষেত্রে একটু অন্য কাহিনী ঘটবে। লিপ ইয়ারের ক্ষেত্রে যেটা ঘটবে, আপনার ওই এক কোনো একটা সালের, সাপোজ 2008 সালের 1 জানুয়ারি যদি বুধবার হতো, 2009 সালের 1 জানুয়ারি হতো শুক্রবার। অর্থাৎ একদিন এক্সট্রা জাম্প দিত, মানে দুইটা বার অগ্রসর হয়ে যাবে। বুঝতে পারছেন? লিপ ইয়ারের ক্ষেত্রে
একটা বার এক্সট্রা অ্যাড হয়। কারণ কি, আপনারা কারণ ভালো করেই জানেন। কারণ একদিন বছরে বেশি, এই জন্য একটা বার অগ্রসর হয়। বুঝতে পারছেন? এগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে অলওয়েজ হয়, আমরা হয়তো ভালো করে খেয়াল করি না। আচ্ছা, এবার আসেন আরো কিছু জিনিসপত্র বলি বার তারিখ নিয়ে। 7 দিন পর পর অলওয়েজ একই ডেট পাই আমরা। ধরেন আজকে 6 তারিখ, 6 ডিসেম্বর, আজকে হচ্ছে শনিবার। আপনি বলেন 13ই ডিসেম্বর কি শনিবার না? 20 ডিসেম্বর কি শনিবার না? সো 7 দিন পর পর আপনার সেম বার পাওয়া যায়, এটা মনে রাখবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আর কি আছে? আর কিছু নাই, মোটামুটি এইগুলোই হচ্ছে বলার ছিল। আর বাংলা মাস নিয়ে একটু কথা বলি। বর্তমানে বাংলা মাস কিরকম জানেন? বর্তমানে বাংলা মাস প্রথম 6 মাস, অনেকেই আমরা জানি না, আমরা সবাই ইংলিশ মাস নিয়ে চিন্তা করি। বাংলা প্রথম 6 মাস হচ্ছে 31 দিন। বুঝতে পারছেন? আচ্ছা, আর অন্যদিকে পরের যে 6 মাস আছে এর মধ্যে ফাল্গুন যেটা, ওইটা বাদে বাকিগুলো হচ্ছে 30 দিন। আর ফাল্গুন হচ্ছে আপনার 29 দিন। শুধুমাত্র লিপ ইয়ার হলে ফাল্গুন 30 দিন হবে। বুঝতে পারছেন? তো বাংলা বছর, নতুন যে বাংলা একাডেমি পরিবর্তন করেছে এটা, সেটা হচ্ছে প্রথম 6 মাস হবে 31 দিন, পরের 5 মাস হচ্ছে আপনার 30 দিন, ফাল্গুনটা বাদে ফাল্গুনটা হবে 29 দিন নর্মালি। আর লিপিয়ার হলে ফাল্গুনটা হবে 30 দিন, এটা হচ্ছে নতুন নিয়ম। সো আমি এতক্ষণ যে মুখরোচক আলাপ আলোচনাগুলো করলাম, সেই সব আলাপ আলোচনা আপনাদের এই স্লাইডে সুন্দর করে উল্লেখ করা আছে। সো আমি স্লাইড রিডিং দেওয়াইলাম না, আপনাদেরকে যুক্তি দিয়ে লজিক দিয়ে ব্যাখ্যা করে দিলাম। বুঝতে পারছেন? সো আশা করি ওই ব্যাখ্যা তো বুঝতে পেরেছেন, এবং ব্যাখ্যা বোঝার পরে এখান থেকে স্লাইডটা একবার রিডিং দিয়ে নিয়েন। কারো যদি আরো কোনো কনফিউশন থাকে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন আমরা 12 তারিখ সংক্রান্ত কিছু প্রবলেম সলভ করব। আস্তে ধীরে করি, টেনশনের কোনো কারণ নাই, খুবই মজার মজার অঙ্ক। 2018 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে একই বছরের 17ই মার্চ কি বার ছিল? এই অঙ্কগুলো কয়েকটা নিয়মে করা যায়। নাম্বার 1, হাতের কড়ি গুণে, হাতের আঙ্গুল বা কড়ি গুণে, কর গুণে আর কি, যেটা হাতের কর গুণে বা আঙুল গুণে। যেমন অল্প সময়ের দূরত্ব হলে আমরা 7 দিন 7 দিন যোগ করে অঙ্কটা করতে পারি। যেমন 12ই জানুয়ারি ফ্রাইডে, তাহলে 19 জানুয়ারি ফ্রাইডে, 26 জানুয়ারি ফ্রাইডে, তারপরে 2রা ফেব্রুয়ারি ফ্রাইডে, 9 ফেব্রুয়ারি ফ্রাইডে, 16 ফেব্রুয়ারি ফ্রাইডে, 23 ফেব্রুয়ারি ফ্রাইডে। এটা লিপিয়ান না, তাই 2রা মার্চ ফ্রাইডে, 9ই মার্চ ফ্রাইডে, 16ই মার্চ ফ্রাইডে। তাহলে 17ই মার্চ কি হবে? ডেফিনেটলি শনিবার। সো এখান থেকে আমি উত্তরটা এরকম মুখে মুখে 7 গুণ 7 গুণ বা 7 7 দিয়ে বের করতে পারি। সো এই হাতের কড়ি গুণে বা আঙুল গুণে বা এরকম 7 7 করে আমি উত্তরটা বের করতে পারি। এক্ষেত্রে আপনার দুইটা সময়ের পার্থক্য কম হতে হবে। খেয়াল করেন, জানুয়ারি এবং মার্চ 2 মাসের মধ্যে বলছে, খুব বেশি পার্থক্য না। কিন্তু যদি আপনার এরকম হতো, সাপোজ আপনাকে বলা হলো যে কোনো একটা বছরের জানুয়ারির 12 তারিখ হচ্ছে শুক্রবার, তাহলে ওই বছরের অক্টোবরের 17 তারিখ কি বার হবে? তখন আপনি এই 7 গুণ 7 গুণ দিয়ে বা 7 যোগ করে করে কি বের করতে পারতেন? অনেক বড় হয়ে যেত না? প্রবলেম হইতো। সো এই জন্য নর্মালি ব্যাপারটা হচ্ছে, আপনার যে নিয়মটা করতে হবে সেটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মটা এখন আপনাদেরকে শিখাই। 2 নাম্বার নিয়ম হচ্ছে দুইটা ডেটের পার্থক্যটা বের করতে হবে, কয় দিনের পার্থক্য, এটা বের করতে হবে নাম্বার। ওকে, পার্থক্য দিনটা বের করবেন। বের করার পর ওটাকে 7 দিয়ে ভাগ করবেন। এইটাই হচ্ছে আপনার কাজ। তো আসেন পার্থক্য বের করি। জানুয়ারি মাসের 12 তারিখ শুক্রবার, তো 12 তারিখ বাদে জানুয়ারিতে আর কয়দিন আছে? 31 - 12, 19 দিন আছে। ফেব্রুয়ারি 28 দিনের। আর 17ই মার্চ কি বার যেহেতু বলছে, সো আপনার ওই মার্চ মাসে কয়দিন থাকলো? তাহলে মার্চ মাসে হচ্ছে আপনার 17 দিন থাকলো। সো টোটাল কতদিন হলো? 19 আর 28 47, আর 17 64 দিন। সো 64 দিন হচ্ছে আপনার টোটাল পার্থক্য। এটাকে 7 দিয়ে ভাগ করবেন। 7 9 63, ভাগশেষ থাকে 1। সো 7 9 63, তার মানে 63তম দিনটাও আপনার শুক্রবার হবে। এটা আমি বলতে পারি, কারণ অলয় 7 7 দিন 7 দিন করে এগুলো তো একই ডেট পাওয়া যাওয়ার কথা। সো 63তম দিনটাও শুক্রবার হবে। কিন্তু এখানেই তো শেষ না, তারপর আর একদিন যোগ করতে হবে। তো শুক্রের সাথে একটা বার যোগ করলে আপনার উত্তর হবে শনিবার। সো উত্তর দুই ক্ষেত্রেই শনিবার। আশা করি কোনো কনফিউশন নেই, একদম ক্লিয়ার হয়েছে।
ওকে, সো এই নিয়মে বের করবেন। আমার মতে এই সাত মানে পার্থক্য বের করে 7 দিয়ে ভাগ করাটাই বেটার, তাহলে ভুল টুল হওয়ার চান্স কম, অথবা সময় কম লাগবে। আসেন তাহলে এই টাইপের আরো কিছু প্রবলেম করি। এইটা একটু অন্যভাবে শিখাই, এগুলো প্রায় হচ্ছে রিটেন পরীক্ষা এবং পিলি পরীক্ষাতে আসে। দেখেন, আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, তাহলে গতকালের আগের দিন কি বার ছিল। এগুলার ক্ষেত্রে আমার এই নিয়মটা ফলো করেন। ভালো মতো বলতেছি, আবার শোনেন। যে নিয়মটা এখন করাচ্ছি এটা ফলো করবেন। অলওয়েজ হচ্ছে রেফারেন্স দিবেন আজ। আজ কোথায়? এইটা। আগামী পরশু, এটা হচ্ছে আগামী, এটা হচ্ছে আগামী পরশু। আচ্ছা, তাহলে কি বলছে? আগামী পরশুর পরের দিন হচ্ছে রবিবার, মানে এই দিনটা হচ্ছে আপনার রবিবার। তাহলে আগামী পরশু কি শনিবার? আগামী শুক্রবার? আজ বৃহস্পতিবার? গতকাল, গতকালটা বুধবার। গতকালের আগের দিনটা তাহলে কি ছিল? মঙ্গলবার। দেখেন, মুখে মুখে করলাম। বুঝতে পারছেন? এইভাবে করবেন। অলওয়েজ একটা রেফারেন্স নেবেন, রেফারেন্স নিয়ে ডানে বামে সরবেন, একদিন একদিন করে যোগ করবেন, একদিন একদিন করে বিয়োগ করবেন। সো আমরা এভাবে বের করতে পারলাম যে গতকালের আগের দিন মঙ্গলবার ছিল। খুবই মজার জিনিস, হ্যাঁ। আচ্ছা, মাসের দ্বিতীয় দিন সোমবার হয়, 18তম দিন কি বার হবে? এটা 7 দিয়ে বের করতে পারি। দ্বিতীয় দিন হচ্ছে আপনার সোমবার, তাহলে 9 দিন সোমবার, নবম দিন, 16তম দিন সোমবার, 17তম দিন হচ্ছে মঙ্গলবার, 18তম দিন হচ্ছে আপনার বুধবার। এটা মুখে মুখে করা যায়, এটার জন্য 7 দিয়ে করতে হয় না। আর যদি আপনি 18 - 2 16 দিয়ে করেন, 7 দিয়ে ভাগ করেন, 7 × 2 = 14, তারপরে 14তম দিন, সেটাও হচ্ছে আপনার কি হবে? সোমবার হবে। তার সাথে আরো ভাগশেষ থাকে 2, তাহলে সময়ের সাথে 2 যোগ করলে হয় হচ্ছে বুধবার। এভাবেও বের করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই সংক্রান্ত আরেকটা প্রবলেম সলভ করে আসেন। আজ রবিবার, যাই হোক, হুমায়ুন আহমেদের নাটকের নাম, যাই হোক। সো 353 দিন পর কি বার হবে? সো 7 দিয়ে ভাগ করা ছাড়া আমার হাতে কোনো অপশন নাই। 7 দিয়ে ভাগ করেন, 7 × 5 = 35। এটা থাকে শূন্য, 350, 3, হ্যাঁ। 50 বার ভাগ করা যায়, তাহলে 350 হয়। তার মানে 350তম দিন যেটা, সেটাও কি রবিবার না? বা 350তম দিন পর গিয়ে রবিবার পাবো। তাহলে 353 দিন পর কি হবে? আরো 3 দিন যোগ করতে হবে, তাহলে রবির সাথে সোম, সোমের পর মঙ্গল, মঙ্গলের পর বুধ। সো উত্তর হবে হচ্ছে আপনার বুধবার। বুঝতে পারছেন? সব হচ্ছে 7 দিয়ে ভাগ করার খেলা, একদম সহজ। বারবার বলছি ভাইয়া, ক্লাসের শুরুতেও বলেছি যে আজকে আপনাদের ক্লাসটা ভেরি ইজি, খুবই সহজ, কঠিন তেমন বলতে কিছুই নাই। জাস্ট একটু মন দিয়ে করলে এই অঙ্কগুলোতে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসের একটা মোটামুটি ইম্পর্টেন্ট পার্ট বা নতুন পার্টটা করে ফেলেছি। আমরা ঘড়ি সংক্রান্ত প্রবলেম সলভ করলাম, আমরা বার তারিখ সংক্রান্ত প্রবলেমও সলভ করলাম। আমাদের এখন পরবর্তী কাজ যেটা, সেটা হচ্ছে কিছু গাণিতিক সমস্যার সমাধান করা, এবং এই গাণিতিক সমস্যাগুলো আপনারা হুবহু গাণিতিক যুক্তি অংশে করে এসেছেন। ঐকিক নিয়ম, শতকরা, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই টাইপের কিছু সমস্যা, সামান্তরিক, আয়তক্ষেত্র, এগুলোর সূত্র ব্যবহার করে কিছু ছোট ছোট অঙ্ক আমরা করব। এছাড়া তেমন কিছু সামনে বাকি নেই। ওকে, সো আসেন আমরা তাহলে শুরু করি, দেখি সামনের দিকে কি আছে। প্রথমে নৌকা ও স্রোত বিষয়ক সমস্যা। আসেন এটা একটা স্লাইডে এখানেই বলি, আলাদা করে বলি। আমরা জানি, ধরলাম নৌকার বেগ হচ্ছে ইউ, আর স্রোতের বেগ হচ্ছে ভি। ইউ অলওয়েজ ভি এর থেকে বড় হতে হবে, তা না হলে আপনি নৌকা চালায় যাইতে পারবেন না। স্রোতের বেগ যদি আপনার থেকে বেশি হয়, ভি যদি বেশি হয়ে যায়, তাহলে কি আপনি নৌকা টাইনে নিয়ে যাইতে পারবেন? পারবেন না, স্রোত আপনারা ভাসায় নিয়ে যাবে। সেই জন্য ইউ অলওয়েজ ভি হয়। ওকে, যাই হোক। সো স্রোতের অনুকূলে যদি বলি, স্রোতের অনুকূল বলতে স্রোত যেদিকে আপনিও সেদিকে যাচ্ছেন, সো তখন বেগ দুইটা যোগ হয়ে যায়, এটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। আর স্রোতের প্রতিকূলে যদি বেগ বলি, সেক্ষেত্রে আপনার নৌকার বেগের থেকে স্রোতের বেগটা বিয়োগ দিতে হয়, ওই লব্ধি বেগে আপনি সামনের দিকে অগ্রসর হবেন। এইটা মনে রাখবেন। আর আরেকটা জানি, দূরত্ব এস সমান সমান বেগ ইন্টু সময়, এস সমান সমান ভি ইন্টু টি। এইটাও কিন্তু আমরা জানি। সো এই সূত্রগুলাই আমাদের কাজে লাগবে নৌকা স্রোত অঙ্ক করার জন্য। সো আসেন আমরা একটা দুইটা অঙ্ক করি নৌকা স্রোত থেকে, দেখি কি আছে। স্থির পানিতে একজন মানুষের নৌকার বেগ 6 কিলোমিটার/ঘন্টা। সো ধরলাম ইউ সমান সমান 6 কিলোমিটার/আওয়ার। ধরতেই পারি, কেউ তোমাকে না করবে না। আচ্ছা, আর স্রোতের বেগ কোথাও দেওয়া আছে?
না, দেওয়া নাই, কিন্তু বলেছে স্রোতের অনুকূলে যেতে যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। আচ্ছা, ভালো কথা। তো ধরলাম স্রোতের বেগ সমান সমান এক্স, ধরে নিব স্রোতের বেগ, ধরে নেই সমান সমান কিলোমিটার ধরলাম, যান কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কিন্তু আর কিচ্ছু করতে পারতেছি না, আমার কোথাও সময় দেওয়া নাই, বেগ দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই। তো আমি যেটা করি, ধরি অতিক্রান্ত দূরত্ব মানে যতটুকু গেছে সেটা হচ্ছে কিলোমিটার। এটা কেন করলাম জানেন? কারণ আমি যদি দূরত্ব জানি তাহলে বেগ ইন্টু সময় দিয়ে আমি সময় বের করে ফেলতে পারবো। আচ্ছা, সো এখন দেখেন, প্রথমে আমি বের করব অনুকূলের ক্ষেত্রে, স্রোতের অনুকূলে আমার সময় কত লাগতেছে। সময় সমান সমান কত হবে? দূরত্ব ডিভাইডেড বাই বেগ। সো স্রোতের অনুকূলে আপনার দূরত্বটা কত? কিলোমিটার ধরেছি, আর বেগ কত আছে অনুকূলে, হচ্ছে বেগ হচ্ছে 6 + a। কেন 6 + a বললাম বলেন তো? কারণ স্রোতের বেগ হচ্ছে আমি ধরে নিয়েছি আর নৌকার বেগ তো দেওয়াই আছে 6 কিলোমিটার পার ঘন্টা, ওই দুইটা যোগফল অনুকূলে একসাথে যোগ হয়। সো এইটা হচ্ছে আপনার স্রোতের অনুকূলের সময়, ধরলাম এটা, ধরলাম T1। যান, এবার আসেন প্রতিকূলের কথা বলি। প্রতিকূলে যে সময় লাগবে সেটাও তো দূরত্ব বাই বেগ। সো দূরত্ব তো সেম এক্স, আর প্রতিকূলে বেগ কত? ডেফিনেটলি U-6 হবে। সরি সরি, আমি ইউ কেন দিলাম, 6 - a হবে। কারণ 6 হচ্ছে নৌকার বেগ, হচ্ছে আপনার স্রোতের বেগ, ডেফিনেটলি আপনার বেগটা স্রোতের বেগের থেকে বেশি হতে হবে। তা না হলে তো কখনোই আপনি হচ্ছে করতে পারবেন না, মানে প্রতিকূলে যেতে পারবেন না। তো এই হচ্ছে আমার দুইটা সময় বের করে ফেলছি। এখন কথা হচ্ছে ভাই কেন বের করলাম, দেখেন অনুকূলে যেতে যত সময় লাগে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে, তার মানে এই প্রতিকূলের যে সময়টা সেটা হচ্ছে 2 × T1। এটাকে আমি লিখতে পারি? দেখেন তো কারা কারা আমার এদের সাথে একমত। আমি জানি সবাই এটার সাথে একমত, বুঝতে পারছেন? আচ্ছা, ভেরি গুড। সো সেক্ষেত্রে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখন এই সমীকরণটা সমাধান করব। সো নতুন স্লাইড অ্যাড করি। T2 সমান সমান 2 × T1। T2 মানে কত? T2 মানে হচ্ছে x/6 - a। 2 এটা হচ্ছে x/6 + a। এক্স এক্স কাটা যায়, আর গুণ করে দেই 6 + a সমান সমান 12 - 2a। এখান থেকে যেটা করব সেটা হচ্ছে 3a সমান সমান 12 - 6 সমান সমান 6। সমান সমান 2 কিলোমিটার পার আওয়ার। তো খেয়াল করে দেখেন আমরা উত্তরটা পেয়ে গেছি। উত্তরটা হচ্ছে আপনার স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। অঙ্কটা মোটামুটি খুব বেশি ছোট না, আবার একদম বড়ও না, একটা মিডিয়াম এবং ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি একটু স্টার মার্ক দিয়ে দিচ্ছি, এটা ভালো একটা ম্যাথ। নদী নৌকা নিয়ে এই টাইপের ম্যাথ আসতে পারে। আশা করি বুঝতে পেরেছি, কাজ ওইটাই করেছি। দুই ক্ষেত্রে সময় বের করে নিছি। বের করার পর ওই যে আমার প্রশ্নে যা দেওয়া আছে দ্বিগুণ সময় লাগে, সেই সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা সলভ করেছি। এখন আসেন 35তম বিসিএস এ আসা একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় 5 কিলোমিটার, স্রোতের বেগ বের করতে বলছে। সো কোথাও কি স্রোতের বেগ বা নৌকার বেগ কোনোটা দেওয়া আছে? দেখেন তো। স্রোতের বেগ বা নৌকার বেগ কোনোটাই দেওয়া নাই, দেওয়া আছে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ, তার মানে যোগফল আর বিয়োগফলটা দেওয়া আছে। সো আমাকে প্রথমেই ধরে নিতে হবে, ধরি আপনার নৌকার বেগ ধরলাম হচ্ছে সাপোজ ইউ, আর স্রোতের বেগ ধরলাম হচ্ছে ভি। আমি বলতে পারি যে আপনার U + V সমান সমান হচ্ছে আপনার 15, আর U - V সমান সমান হচ্ছে 5। এটা কিভাবে আসলে বের করলাম জানেন? বের করাটা হচ্ছে আপনার নর্মালি দূরত্ব সমান সমান বেগ ইন্টু সময়। সো আমরা দেখেন দূরত্ব হচ্ছে 15, বেগ তো হচ্ছে আপনার U + V, আর সময় তো দুই ক্ষেত্রেই টি। সেখান থেকে টিটাকে আমরা 1 ঘন্টা বা সামথিং কিছু একটা ধরছি, পার আওয়ার তো 1 আওয়ার ধরলাম। সো টি এর মান 1 হয়ে যায়, তখন U + V হয়ে যায় 15, সেখান থেকে বের করছি। এখন আসেন দুইটা যোগ করে দিই, 2U সমান সমান 20, ইউ সমান সমান 10। এটা হচ্ছে নৌকার বেগ। তার স্রোতের বেগ ভি সমান সমান হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 5 কিলোমিটার। খুবই সহজ একটা ম্যাথ, এবং মানসিক দক্ষতায় সাধারণত এই টাইপের ছোট ছোট ম্যাথগুলোই দেয়। খুব বেশি বড় ম্যাথ কিন্তু মানসিক দক্ষতায় আসতে দেখা যায় না। তো টেনশন করবেন না ভাইয়া, পুরা আপনারাও পারবেন।
এবার আসেন আমরা নল চৌবাচ্চা নিয়ে একটা অঙ্ক করি। নল চৌবাচ্চার ঐকিক নিয়মের অঙ্কগুলো আপনারা প্রিলিতে করছেন এই ম্যাথের জন্য। সেই ম্যাথের যে আপনার বেসিকটা আছে বা যে জিনিসটা আপনি ওখানে করেছেন সেটাই এখানে কাজে লাগবে। দেখেন কি বলেছে, দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 10 ঘন্টায় পূর্ণ হয়, 15 ঘন্টায় খালি হয়। তার মানে একটা নল খালি করে, একটা নল পূর্ণ করে। সো আসেন বলেছে কি দুইটা নল খোলা থাকলে কখন পূর্ণ হবে। তো ধরলাম প্রথম নল যে পূর্ণ করে, সে 10 ঘন্টায় পূর্ণ করে এক অংশ বা সম্পূর্ণ অংশ। তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে 1/10 অংশ, থাকুক। দ্বিতীয় নল 15 ঘন্টায় খালি করে এক অংশ, তাহলে 1 ঘন্টায় খালি করে 1/15 অংশ। সো খেয়াল করেন যেহেতু একটা নল পূর্ণ করছে আর একটা নল খালি করছে, সো টোটাল 1 ঘন্টায় পূর্ণ হয় কত অংশ? 1/10 মাইনাস 1/15 অংশ। এটা কি বলতে পারি? অবশ্যই বলতে পারি। তো এখান থেকে লসাগু করি। 1/30 অংশ পূর্ণ হচ্ছে আপনার 1 ঘন্টায়। সেখান থেকে আমি আবার লিখবো ঐকিক নিয়মে 1/30 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। মানে সম্পূর্ণ অংশ কখন পূর্ণ হয় বা এক অংশ যেটা পূর্ণ হয় সেটা হচ্ছে 1 × 30 সমান সমান 30 ঘন্টায় এই পুরা নল দিয়ে হচ্ছে চৌবাচ্চাটা পূর্ণভাবে আপনার ভরে যাবে বা পূর্ণ হবে। তো এইটাই হচ্ছে উত্তর, জাস্ট ঐকিক নিয়ম, নাথিং এলস, নতুন কিচ্ছু আপনাদেরকে করাচ্ছি না। তো আসেন এরকম চৌবাচ্চা নিয়ে আরেকটা অঙ্ক করি। এবার তিনটা নল, তিনটা নল দিয়েই হচ্ছে আপনার পূর্ণ হচ্ছে। সো বলা হচ্ছে তিনটা নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে। ওয়েট, তাহলে আসেন প্রথম নলের কথা বলি। প্রথম নল 10 ঘন্টায় পূর্ণ করে এক অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে 1/10 অংশ, থাকুক। দ্বিতীয় নল 12 ঘন্টায় পূর্ণ করে এক অংশ, 1 ঘন্টায় পূর্ণ করে 1/12 অংশ। তৃতীয় নল 15 ঘন্টায় পূর্ণ করে এক অংশ, 1 ঘন্টায় পূর্ণ করে 1/15 অংশ। সো তিনটা নল 1 ঘন্টায় টোটাল কতটুকু পূর্ণ করছে? 1/10 প্লাস 1/12 প্লাস 1/15, এই অংশটা, ঠিক কিনা? সো এটাকে আমি একটু ক্যালকুলেশন করি। 15, 12 আর 10-এর লসাগু হচ্ছে 60। 6 + 5 + 4, 15/60 সমান সমান 1/4। তার মানে 4/1 ভাগ পূর্ণ হচ্ছে 1 ঘন্টায়। সো 1/4 অংশ পূর্ণ হচ্ছে 1 ঘন্টায়। আমাকে প্রশ্নে বলেছে অর্ধেক পূর্ণ হতে হবে। এক অংশ পূর্ণ হবে 4 ঘন্টায়, অর্ধেক পূর্ণ হবে 2 ঘন্টায়। সো উত্তর আপনার 2 ঘন্টা। দেখেছেন, শুধু ঐকিক নিয়মের খেলা আর কিচ্ছু নাই। একদমই সহজ ব্যাপার স্যাপার। যাই হোক, ঠিক আছে, আমরা এবার একটু নল চৌবাচ্চা থেকে সরে আসব কাজ, ক্ষমতা, কর্মী এই টাইপের প্রবলেমগুলোতে। আসেন আমরা একটু কাজ, ক্ষমতা, কর্মী নিয়েও দেখি কি আছে। কর্মী ও কাজের মধ্যে সম্পর্ক, এ বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে। আচ্ছা, ভালো কথা। তাহলে এ হচ্ছে দ্বিগুণ কাজ করতে পারে, তাহলে ধরলাম বি এর কোনো একটা কাজ করতে সময় লাগে এক্স দিন, সরি 2x দিন ধরলাম। তাহলে এ এর কাজ করতে সময় লাগবে এক্স দিন। যেহেতু এ দ্বিগুণ কাজ করতে পারে, দ্বিগুণ কাজ করা মানে কি, তার দিন কম লাগবে। সে কাজ বেশি করা মানে কিন্তু দিন বেশি লাগা না, কাজ বেশি করা মানে হচ্ছে আপনার দিন কম লাগা। সো বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে এ, তা ধরলাম বি কাজ করে 2x দিনে, তাহলে এ কাজ করবে এক্স দিনে, অর্ধেক দিনে করতে পারছে। এ এর থেকে বি এর দ্বিগুণ সময় লাগছে। আচ্ছা, সো এখন দেখেন আপনার দুজনে মিলে একত্রে 14 দিনে কাজটা শেষ করতে পারে। সো আমি এখন হিসাব করি, এ এক্স দিনে করে এক অংশ, একদিনে করে 1/x অংশ। সিমিলার, বি 2x দিনে করে 1 অংশ, একদিনে করে 1/2x অংশ। আচ্ছা, এখন তাহলে একদিনে টোটাল কত কাজ হয়? 1/x প্লাস 1/2x সমান সমান আপনার যেটা বের হবে আর কি।
সো এখন দেখেন সে তারা টোটাল কাজটা শেষ করতে পারে দুজনে মিলে 14 দিনে। তাহলে 14 দিনে তারা শেষ করে হচ্ছে এক অংশ। তাহলে একদিনে শেষ করে হচ্ছে 1/14 অংশ। আলটিমেটলি একদিনে যে কাজটা করতেছে 1/x+1/2x, এইটাই কি 1/14 না? দেখেন তো। রাইট। সেখান থেকে লসাগু করেন, আর গুণন করেন। 42 = 2x, এক্স সমান সমান আপনার হচ্ছে 21। তার মানে এ একটা কাজ শেষ করতে পারছে 21 দিনে, তাহলে এ একা কাজটি করতে পারে 21 দিনে। উত্তর হবে আপনার 21 দিন। বুঝতে পারছেন? সবই কিন্তু ওই একই রকম ঐকিক নিয়মের ব্যাপার, নল চৌবাচ্চায় যেরকম করেছি এখানেও তাই করছি। আচ্ছা, চলে যাই পরবর্তী অঙ্কে। রহিম একটি কাজ 5 দিনে আর করিম 10 দিনে করতে পারে, একদম সিমিলার ম্যাথ ভাইয়া। তো রহিম একদিনে তাহলে কতটুকু করবে? 1/5 অংশ। আর করিম একদিনে করবে হচ্ছে 1/10 অংশ। সো দুজনে মিলে একদিনে করবে হচ্ছে আপনার 1/5 + 1/10, যেটা লসাগু করলে আসবে 3/10 অংশ। খুবই সহজ, এত সহজ প্রশ্ন আসলে মানে আসার কথা না, কিন্তু তারপরও মানসিক দক্ষতা এরকম সহজ সহজ ম্যাথই কিন্তু আপনাদেরকে দেয়। আচ্ছা, এবার দেখেন, দুই ব্যক্তি একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি 12 দিনে করতে পারলে দ্বিতীয় ব্যক্তি কত দিনে করবে? তাহলে প্রথম ব্যক্তি, দেখেন ওই সেম একদম সিমিলার অঙ্ক আমি তারপরে করাই দিচ্ছি। 12 দিনে করতে পারে এক অংশ, তাহলে একদিনে করতে পারে 1/12 অংশ। ধরি দ্বিতীয় ব্যক্তি কাজটি শেষ করে এক্স দিনে, একা করলে। তো এক্স দিনে করবে হচ্ছে এক অংশ, একদিনে করবে হচ্ছে 1/x অংশ। তো এখন দেখেন দুজনে মিলে একসাথে করবে একদিনে 1/12 + 1/x। আবার কথা হচ্ছে দুজনে মিলে ওই কাজটা 8 দিনে শেষ করে, তাহলে 8 দিনে শেষ করে এক অংশ, তাহলে একদিনে শেষ করে 1/8 অংশ। সো এই জিনিসটাই কি সমান সমান 1/8 না? রাইট, এই দুইটাই 1/8। সো আসেন এখান থেকে বের করি 1/x সমান সমান 1/8 - 1/12। এটা করলে আপনার বের হবে হচ্ছে 8 × 12 = 24, 3 - 2, 1/24। এখান থেকে এক্স বের হবে 24। তাহলে দ্বিতীয় ব্যক্তি ওই কাজটা করতে পারে 24 বা 24 দিনে। ওকে। সো কর্মী কাজ, তারপরে হচ্ছে আপনার কাজ ক্ষমতা, এরপরে নদী নৌকা, নল চৌবাচ্চা, এই সংক্রান্ত জিনিসগুলো আমাদের শেষ। এখন আমরা জাস্ট গতিবেগ সংক্রান্ত একটা দুইটা প্রবলেম দেখব। সো আমরা যেটা জানি সেটা হচ্ছে এস সমান সমান v × টি। সেইটাই তিনভাবে লেখা হয়েছে, নাথিং এলস। দূরত্বকে ডি দিয়েও লেখা যায়, ভি দিয়েও লেখা যায়, এই এস দিয়েও লেখা যায়, একই কথা। সো এই টাইপের আমরা দুই একটা ম্যাথ করব। দেখেন 45তম বিসিএস এ কত সহজ একটা ম্যাথ আসছে। আমাকে পরীক্ষা দিয়ে বের হয়ে আসার পর অনেক আমার স্টুডেন্টরাই বলেছেন যে ভাই এই অঙ্কটা করতে গিয়ে ভয় পেয়ে গেছিলাম, যে এত সহজ অঙ্ক কি দেয়, মানে এটা কি সম্ভব নাকি ভিতরে কোনো ঘাপলা আছে। এইটা নিয়ে অনেকে আবার সময় নষ্ট করছে। দেখেন কি বলছে, একটা ট্রেন 1/5 সেকেন্ডে চলে 20 ফিট, তাহলে 3 সেকেন্ডে কত চলবে? তাহলে কি 1 সেকেন্ডে চলবে হচ্ছে 20 × 5, 100 ফিট। অতএব 3 সেকেন্ডে চলবে 100 × 3 সমান সমান 300 ফিট। সো এইটাই কিন্তু উত্তর। কিন্তু এত সহজ ম্যাথ কিভাবে দেয় ভাই? এটাই দিয়েছে। মানসিক দক্ষতার অঙ্কগুলো এরকম সহজই হয়। বুঝতে পারছেন? আচ্ছা, চলে যাই। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট এবং সুন্দর একটা ম্যাথ, এটা রিটেনেও আসতে পারে চাইলে। কি বলছে দেখেন, একটি কুকুর একটি খরগোশের প্রতি 5 লাফের জন্য 4টি লাফ দেয়। তার মানে কুকুর যখন 4টা লাফ দেয়, মানে কুকুর 4টা লাফ দিলে খরগোশ লাফ দেয় 5টা। বুঝতে পারছেন? কিন্তু কুকুরের 3টি লাফ খরগোশের 4টি লাফের সমান। আচ্ছা, আমরা যে কাজটা করব এটা কুকুরটাকে খরগোশে কনভার্ট করব। কুকুরের 3টি লাফ সমান সমান খরগোশের 4টি লাফ। তাহলে কুকুরের একটি লাফ সমান সমান খরগোশের 4/3টি লাফ। তাহলে কুকুর যে ওই যে 4টা লাফ দেয় যে সময় খরগোশ 5টা দেয়, সেটা বের করব। তাহলে কুকুরের 4টি লাফ সমান সমান খরগোশের 4 × 4/3 সমান সমান 16/3টি লাফ। সো কুকুরের 4টা লাফকে আমি খরগোশের 16/3 লাফে কনভার্ট করে নিচ্ছি। তাহলে এখন আসেন কুকুর আর খরগোশের বেগটা হবে, কুকুর ইস টু খরগোশ। খরগোশের জন্য তো তার লাফ 5টা আছেই, সেই 5 লিখবো।
আর কুকুরের 4টা লাফকে খরগোশের 16/3 কনভার্ট করেছি, সেটা লিখে দিব। সেটা হয়ে যাবে 16:15। এটাই হচ্ছে কুকুর আর খরগোশের গতিবেগের তুলনা। বুঝতে পারছেন? এই নিয়মে করবেন, এটা খুবই সহজ একটা নিয়ম, ঝামেলা কম। আচ্ছা, ভেরি গুড। চলে যাই পরবর্তী অঙ্কে। এইটা আবার খুব সহজ, কিন্তু একটা পিলিতে আসছিল। 5-এর কত শতাংশ 7 হবে? সো ধরলাম 5-এর x% সমান সমান 7 হবে। আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তো এখান থেকে x এর মানটা বের করব। এক্স সমান সমান 140। সো 5-এর 140% হবে 7। একদমই সহজ, বেশি সহজ আর কি। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখেন, এটা আরো সহজ। আলেয়ার আয়ের 3/4 অংশ 7,500 টাকা হলে মোট আয় কত টাকা? ধরলাম আলেয়ার আয় এক্স, তাহলে এক্স এর 3/4 হচ্ছে 7,500। তাহলে এক্স সমান সমান 7,500 × 4 ÷ 3, মানে হচ্ছে আপনার 10,000। হয়ে গেল। বেশি সহজ আর কি। তো শতকরা ঐকিক নিয়ম দিয়ে মোটামুটি এই টাইপের ম্যাথগুলোই আসে, এর বাইরে তেমন কিছু আসে না। আসেন আমরা এবার চলে যাবো আমাদের জ্যামিতিক সমস্যা নিয়ে। সো জ্যামিতিক সমস্যার প্রথমেই আমরা একটু স্লাইড রিডিং দেই। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার বা এ স্কয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যে কোনো ক্ষেত্রের পরিসীমা হচ্ছে বাহুগুলোর সমষ্টি। বর্গের কর্ণ হচ্ছে আবার a√2। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার ইন্টু প্রস্থ স্কয়ার, এগুলো আমরা জানি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই যে s × s−a × s−b × s−c, তার উপর √ওভার। আর সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে b/4 √4² এগুলো আমি আপনাদের গাণিতিক যুক্তির 10 নাম্বার লেকচার, 11 নাম্বার লেকচার, 12 নাম্বার লেকচার, 3টা লেকচারে রেকর্ডেড ক্লাসে প্রমাণ করে দিয়ে এসেছি। তো সেই জিনিসগুলো এখানে আছে। তো আসেন আমরা এবার একটু প্রবলেম সলভ করি। যদি একটি ত্রিভুজের দুই বাহুর মান 5 ও 6 হয়, তাহলে তৃতীয় বাহুর জন্য কোন মানটি প্রযোজ্য নয়? ভালো করে দেখেন। দুইটা বাহু হইছে কত? এইটা ধরলাম 5, এইটা 6। তাহলে তৃতীয় বাহুটা কত হবে? অলওয়েজ মনে রাখবেন, ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি গ্রেটার দেন তার তৃতীয় বাহু। বুঝতে পারছেন? ত্রিভুজের অলওয়েজ হচ্ছে আপনার ছোট দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হবে। তো খেয়াল করেন, আহ তৃতীয় বাহুর মানে ছোট দুইটা বাহুর সমষ্টি, যে কোনো দুইটা না, ছোট দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হবে। তো এখন দেখেন, যদি 4 ধরি তাহলে 4, 5, 6 এটা মিলে। হ্যাঁ মিলে, 4 আর 5 যোগ করলে এটা 6-এর থেকে বড় হয়। সো 4 উত্তর হবে না, কারণ প্রযোজ্য নয় জানতে চেয়েছে। এবার 5, 6, 7 চিন্তা করি, এটাও মিলে। 5 আর 6 11, 7-এর থেকে বড়। 5, 6, 9 চিন্তা করি, এটাও মিলে। 5 আর 6 11, 9-এর থেকে বড়। কিন্তু 5, 6 আর 12 যদি চিন্তা করি, এই সেটটা মিলে না। কারণ 5 আর 6 যোগ করলে হয় 11, যেটা 12-র থেকে ছোট, 3 নাম্বার বাহু থেকে ছোট হতে পারবে না। সো 12 হচ্ছে আপনার উত্তর। আশা করি বুঝতে পেরেছি। চলে যাই এবার জ্যামিতিক আরেকটা সমস্যা। এবিসি ত্রিভুজের, ত্রিভুজটা এঁকে ফেলি, এ বি সি। বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, তাহলে কোন এসিডি তৈরি হলো 105 ডিগ্রি। জানতে চেয়েছে কোন বিএসি আর এবিসি কত, এই দুইটা কত। তো আমরা কি জানি ভাইয়া পুরা, যে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে লিখে দেই, বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা বিপরীত দুটি বিপরীত দুটি অন্তকোণের সমষ্টির সমান। বিপরীত দুটি অন্তকোণের সমষ্টির সমান। তার মানে কোণ এসিডি সমান সমান কোণ বিএসি প্লাস কোণ এবিসি। এটা বলতে পারি না? হ্যাঁ। সো এইটা সমান সমান হবে ইজ ইকুয়াল টু 105 ডিগ্রি, সেম টু সেম। এটা একটা আপনার ত্রিভুজ সংক্রান্ত অনুসিদ্ধান্ত বা উপপাদ্য টাইপের। সো এটা আমরা মনে রাখবো, হ্যাঁ। চলে যাই পরবর্তী প্রশ্নে। বর্গ সংক্রান্ত। বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল a², পরিসীমা 4a, কর্ণ a√2। সো এটা আমরা জানি, এই সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করি আসেন। একটি বর্গের পরিসীমা 160 মিলিমিটার, তাহলে আমি কি বলতে পারি 4a সমান সমান 160 এবং a সমান সমান 40 মিলিমিটার? এটা বলতে পারি না? হ্যাঁ বলতে পারি, খুব সুন্দরভাবে এটা আমরা বলতে পারি। এখন আসেন আমাদের এই সংক্রান্ত দেখি কি করা যায় সামনে।
একটা বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে, সো এইটাই তো জানতে চাইছে। এখান থেকে যদি ক্ষেত্রফল বলতো বলতাম 40 স্কোয়ার, মানে হচ্ছে আপনার 1600 বর্গ মিলিমিটার। কিন্তু সেটা তো জানতে চাই নাই। কর্ণ বললে বলতাম কর্ণ হচ্ছে 40√2, কিন্তু এইটাও তো জানতে চাই নাই। মানে বেশি সহজ, জানতে চাইছে বাহুর দৈর্ঘ্য। বললাম তো ভাইয়া, পুরা মানসিক দক্ষতায় এই জ্যামিতি পার্ট আর গণিত পার্টটা একদমই সেম, কিন্তু অনেক সহজ অঙ্কগুলো এখানে দেয়, বুঝতে পারছেন? আর গাণিতিক যুক্তি পার্টে একটু কঠিন বা একটু বড় অঙ্কগুলো থাকে। আচ্ছা, চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। কোন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 সেন্টিমিটার হলে, আচ্ছা 4√2 হচ্ছে আপনার কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য যদি 4 রুট হয়, এ সমান সমান কি 4 না? কর্ণের দৈর্ঘ্য তো a√2। সো আমি বর্গের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি এ সমান সমান 4। আচ্ছা, তাও এ সমান সমান 4 পেলে আমাদের আর কি আছে একটু দেখি তো। কি করা যায় এখান থেকে? কি জানতে চেয়েছে? এটা কি জানতে চেয়েছে? না, চাইনি। বলছে এর চেয়ে দ্বিগুণ আকারের, আকার মানে ক্ষেত্রফল। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? এ স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার সমান সমান 16। সো এই ক্ষেত্রফলের থেকে দ্বিগুণ আকারের 32 স্কোয়ারের, আর কি 32 সেন্টিমিটার স্কোয়ারের একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে। সো দ্বিগুণ আকার হলে 32, তাহলে নতুন যে ক্ষেত্রফল সেটার সমান সমান হচ্ছে এ স্কোয়ার সমান সমান 32 ধরি। এখান থেকে বাহু বের করতে পারবো √32। সো √32 হচ্ছে √16 × 2 সমান সমান 4√2। এটা হচ্ছে আপনার বাহুর দৈর্ঘ্য, নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে তার কর্ণ কত হবে? কর্ণ হচ্ছে a√2 সমান সমান 4√2 × √2 সমান সমান 4 × 2 সমান সমান 8। 8 সেন্টিমিটার হচ্ছে আপনার অন্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, যেটা আগের বর্গক্ষেত্রের দ্বিগুণ আকারের। বুঝতে পারছেন? আচ্ছা, ভেরি গুড। সো এটা বুঝতে পারলে মোটামুটি ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখি পরবর্তী প্রশ্নে কি আছে। আয়ত সংক্রান্ত সমস্যা। সো আয়তক্ষেত্রের জন্য আমরা কি জানতাম? আয়তক্ষেত্র হচ্ছে এরকম, যেখানে বিপরীত বাহু দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল, সমান ও সমান্তরাল আর কি। সো এটাকে যদি এক্স ধরি এটাও হবে এক্স, এটাকে ওয়াই ধরলে এটাও হবে ওয়াই। প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। কর্ণ দুইটাও সমান, এসি সমান সমান বিডি। বুঝতে পারছেন? এরকম অনেক ব্যাপার স্যাপার ছিল। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া এ সমান সমান এক্স ওয়াই, আর পরিসীমা হবে 2 × x + y। এটা হচ্ছে পরিসীমা। আর কর্ণ হবে হচ্ছে √x² + y²। ব্যাস, হয়ে গেল মোটামুটি। সো আয়তক্ষেত্রের এই সূত্রগুলো আমরা মোটামুটি জানতাম, আবার একটু রিভিশন দিলাম। চলে যাই দেখি কি আছে আয়তক্ষেত্রের প্রবলেমটা। দেওয়া আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার, আর কর্ণ দেওয়া আছে 20 সেন্টিমিটার। ওয়েট ওয়েট ওয়েট। সো আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানা নাই। সো আমরা কর্ণ সমান সমান কি জানি? কর্ণ সমান সমান জানি √x² + y²। সো এইটা সমান সমান 20। আসেন সমাধান করি। অতএব √x² + y² সমান সমান 20, বর্গ করে দেই x² + y² সমান সমান 400। কিন্তু কথা হচ্ছে এক্স এর মানটা দেওয়া আছে 16 স্কোয়ার। সো 16 স্কোয়ার বসাই দেই, +y² সমান সমান 400। স্লাইড করি। সো 16 স্কোয়ার হচ্ছে আপনার 256, +y² সমান সমান 400। অতএব y² সমান সমান 400 - 256। এটা করলে হয় হচ্ছে আপনার 144। তো 144কে আমার এখন বর্গমূল করলে আমি উত্তরটা পেয়ে যাব। তো প্রস্থ হচ্ছে আপনার √144 সমান সমান 12 সেন্টিমিটার। সো এইটাই কি আমার উত্তর? দেখি তো। না, এইটা উত্তর না। আয়তক্ষেত্রের প্রস্থ চাইনি, চাইছে ক্ষেত্রফল। সো আমি প্রস্থ পাইলাম, দৈর্ঘ্য দেওয়া ছিল 16 সেন্টিমিটার। তাহলে আমি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এখন বের করতে পারবো না? আপনারা কি বলেন? ক্ষেত্রফল এরিয়া সমান সমান x × y, 16 × 12 সেন্টিমিটার স্কোয়ার সমান সমান 192 সেন্টিমিটার স্কোয়ার। দিস ইজ ইয়োর আনসার। সো 192 বর্গ সেন্টিমিটার। ওকে, এবার আসেন আমরা একটু বৃত্ত নিয়ে কথাবার্তা বলি। আমাদের লাস্ট টপিক বৃত্ত। সো বৃত্ততে কি ছিল? বৃত্ত জানতাম এটা একটা বৃত্ত, বৃত্তের এটা হচ্ছে ব্যাসার্ধ আর, এইটা হচ্ছে টোটালটা ব্যাস ডি। বৃত্তের পরিসীমা হচ্ছে আপনার টোয়াইস পাই আর, যেটাকে পরিধিও বলে। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আপনার πr²। ওকে, এগুলো মোটামুটি জানি। আর ব্যাস দিয়ে বের করতে চাইলে ক্ষেত্রফলটা হচ্ছে আপনার 1/4 πd²। এই হচ্ছে মোটামুটি বৃত্তের মোটামুটি কথাবার্তা। বৃত্তের কেন্দ্রে অলওয়েজ 360 ডিগ্রি কোণ বা টোয়াইস পাই রেডিয়ান কোণ তৈরি হয়। এগুলো বৃত্ত সংক্রান্ত কমন কথাবার্তা, যেগুলো আমরা
ম্যাথ ক্লাসেও পড়েছিলাম, তো এখানে আবার একটু বললাম। আচ্ছা, আরেকটা আছে, বৃত্তের যদি কোনো চাপ থাকে, ধরলাম এইটুক হচ্ছে এ বি চাপ, যেটা কেন্দ্রে থেটা কোণ তৈরি করছে, তাহলে এস সমান সমান হয় আর থেটা, তাই না? এইটুকু যদি আর এস হয়, মানে বৃত্তচাপের দৈর্ঘ্য, এভাবেও আমরা বের করতে পারি চাইলে। আচ্ছা, যাই হোক, তো এগুলো আমাদের লাগছে না, আমরা দেখি কি লাগে আমাদের, বৃত্ত সংক্রান্ত কি প্রশ্ন আসছে, মানসিক দক্ষতা পার্টে অ্যাটলিস্ট। যা যা বললাম সেগুলো অলরেডি স্লাইডে আছে, এখানে দেখতে পাচ্ছেন। একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে? আসেন আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি এটা। এটা একটা বৃত্ত, এটা একটা নির্দিষ্ট বিন্দু। একটা নির্দিষ্ট বিন্দু থেকে স্পর্শক, স্পর্শক মানে যেটা বৃত্তকে টাচ করে যাবে, এই একটা আঁকলাম। আবার আরেকজন বললো না, আমি এখান থেকে এইটা আঁকলাম, এটা দুইটা। আর কি সম্ভব দেখেন তো? যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একটা বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যাচ্ছে তাহলে? সর্বোচ্চ আপনার দুইটি স্পর্শক আঁকা যাচ্ছে যারা বৃত্তকে টাচ করে যাবে। সো আমার উত্তরটা হবে অনলি টু, মাত্র দুইটা স্পর্শক আঁকা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আসেন আরো কিছু মজার জিনিস বলি। দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে তাদের সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক থাকবে? আচ্ছা, দুইটা বৃত্ত, এইটা একটা, ধরলাম এইটা একটা, পরস্পরকে স্পর্শ করে নাই, আমি দুইটা আলাদা আঁকছি, স্পর্শ নাই, তাদের কয়টি সাধারণ স্পর্শক থাকবে? আচ্ছা, ধরলাম এইটা একটা সাধারণ স্পর্শক, এইটা আর একটা সাধারণ স্পর্শক। ওকে, দুইটা টাচ করছে। আবার আরেকজন বলল, কেন ভাই এভাবে আঁকেন না? দাঁড়ান, সোজা করে আঁকাটা টাফ। হ্যাঁ, এইটা একটা সাধারণ স্পর্শক হয় না? আরেকজন বলল, ধুরো ভাই আপনি কি বললেন, আমি তো এটাও আঁকতে পারি। এই একটা, তাহলে কয়টা হইল? এক, দুই, তিন, আর এই চার। তাহলে সর্বোচ্চ চারটা সম্ভব, আর সম্ভব না যেগুলো সাধারণ স্পর্শক কমন। সো উত্তর হবে চারটা সাধারণ স্পর্শক আঁকা সম্ভব, এটা হচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে। এবার আপনাদেরকে আমি একটু উত্তর দিলাম, প্রশ্ন করলাম যে স্পর্শ করলে কি হবে। মনে করলাম এটা একটা বৃত্ত, এটাও একটা বৃত্ত, এই যে এটা স্পর্শ করছে, এখন কয়টা সাধারণ স্পর্শক আঁকা সম্ভব বলেন তো? আচ্ছা, আঁকাই দিচ্ছি, দেখেন, এই একটা, এই দুইটা আগের মতো, আর একটা হয় হচ্ছে এই যে তিন নাম্বারটা মাঝখান দিয়ে যাবে, দুইটা বৃত্তর যে স্পর্শবিন্দু আছে সেই বরাবর। সো এক, দুই, তিন। সো আমি একটু লিখে দেই, এটা স্লাইডে যেহেতু নাই। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করা অবস্থায় সাধারণ স্পর্শক হবে তিনটি, সর্বোচ্চ, ম্যাক্সিমাম। সো আমরা আগে দেখলাম হচ্ছে দুইটা বৃত্ত স্পর্শ না করলে সর্বোচ্চ চারটা, আর স্পর্শ করলে কয়টা হবে? সর্বোচ্চ তিনটা। এগুলো হচ্ছে কমন জিনিস। আরো কয়েকটা মজার কথা আপনাদেরকে বলি, মনে করলাম একটা বৃত্ত আর একটা ত্রিভুজ সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? ম্যাক্সিমাম এবং মিনিমাম। একটা বৃত্ত আর একটা ত্রিভুজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? এইটা হচ্ছে মিনিমামটা। দেখেন, একটা বিন্দু, দুইটা বিন্দু, সো মিনিমাম হচ্ছে আপনার দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে। আর ম্যাক্সিমামটা দেখাবো, ম্যাক্সিমামটা অন্য একটা স্লাইডে দেখাই। ম্যাক্সিমামটা হচ্ছে এইটা, মনে করেন এইটা ত্রিভুজ আর এইটা হচ্ছে বৃত্ত, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। সো ম্যাক্সিমাম হচ্ছে আপনার ছয়টা বিন্দুতে আপনার ছেদ করতে পারে। সো এই প্রশ্ন হয়তো মানসিক দক্ষতায় আসতে পারে, যে একটা বৃত্ত ও ত্রিভুজ, আমি একটু লিখে দেই, বৃত্ত ও ত্রিভুজ পরস্পরকে সর্বোচ্চ ও সর্বনিম্ন কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? ওকে, এইটা হচ্ছে সর্বনিম্নটা আমি দিলাম দুইটা, আর সর্বোচ্চ দিলাম হচ্ছে এখানে ছয়টা। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। তো আসেন আমরা একটু সামারি করি, আমাদের মোটামুটি শেষের দিকে চলে আসছি। সামারি হচ্ছে আজকে ক্লাসে আমরা কি দেখলাম। প্রথমেই হচ্ছে ঘড়ি সংক্রান্ত সমস্যা করেছি, দুইভাবে করেছি, একটা হচ্ছে সূত্র দিয়ে, যেটা আমি রিকোয়েস্ট করবো আপনারা সূত্র দিয়েই করেন, আর একটা হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে ঘড়ি এঁকে তারপর করা।
ঘড়ি এঁকে করতে পারলে হবে কি, আপনার বেসিকটা ক্লিয়ার হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি দিয়ে করেন, কি বলে, আপনার সূত্র দিয়ে করেন, তাহলে হয়তো আপনি মুখস্থ করেই যাবেন আর কি। এটাই হচ্ছে একটু পার্থক্য, আর কিছুই না। আচ্ছা, এরপর ঘড়ি সংক্রান্ত প্রবলেমের পর আমরা কি করলাম? ঘড়ি সংক্রান্ত প্রবলেমের পর আমরা যেটা করলাম সেটা হচ্ছে বার ও তারিখ নির্ণয়ের কিছু সমস্যার সমাধান করলাম। আমরা লিপ ইয়ার, তারপর হচ্ছে একই তারিখ একই দিন, এই কয়দিন পর কি হবে, এই সংক্রান্ত 7 দিয়ে ভাগ করা, এই জিনিসপত্রগুলো আমরা শিখলাম। 3 নাম্বার আমরা কিছু গাণিতিক সমস্যা করেছি। গাণিতিক সমস্যার মধ্যে প্রিলিমিনারির গণিতে যে প্রবলেমগুলো করি সেগুলাই, ঐকিক নিয়ম, তারপরে হচ্ছে আপনার শতকরা, এই টাইপের কিছু অঙ্ক করেছি, দূরত্ব, সময়, কাজ, এই টাইপের, নল চৌবাচ্চা, নদী নৌকা। এবং 4 নাম্বারে কিছু জ্যামিতি সংক্রান্ত সমস্যা করেছি, ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গ, আয়ত এবং বৃত্ত, এই সংক্রান্ত প্রবলেমগুলো সলভ করেছি। সো ক্লাসটা আজকে আপাতত এ পর্যন্তই। ছোট একটা ক্লাস ছিল, সবাইকে ধন্যবাদ মন দিয়ে ক্লাসটি করার জন্য। সো ক্লাস শেষ হওয়ার পর তো অবশ্যই রেকর্ড ভিডিওটা পেয়ে যাচ্ছেন। সো রেকর্ডটা দেখবেন, কোথাও সমস্যা হলে আবার দেখবেন। এবং এই পিডিএফ এ যে টপিকগুলো আমরা করলাম, সেই টপিকগুলো আপনি খুঁজবেন হচ্ছে আমাদের উত্তরণের বইতে। সো সেই বইতে খুঁজে খুঁজে বই থেকে আপনি কয়েকবার ভালো মতো প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন মানসিক দক্ষতা তত ভালো পারবেন। আর প্রিলিমিনারিতে আপনার মানসিক দক্ষতার বেসিক যত ভালো হবে, লিখিত 50 মার্কের পরীক্ষাতে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। তখন দেখবেন রিটেনের সময় সবাই মানসিক দক্ষতা করতেছে, আপনার ধরাই লাগতেছে না, কারণ আপনি তো ভালো মতো প্রিলিমিনারিতে করে আসছেন। সো এইটা ভালো মতো করেন ভাইয়া, রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। তাহলে লিখিতর 50 মার্ক কিন্তু অনেক নম্বর। এই 50-এর মধ্যে মোটামুটি 40-45 পাইলে, মানে এত কষ্ট করেও মানুষ 40-45 পেতে পারে না। এটা রচনা লিখতে গেলেও তো কত সময় লাগে, কত কষ্ট হয়। অথচ সেম সিলেবাসে রিটেন পরীক্ষায় আপনি ইজিলি মানসিক দক্ষতায় 50-এর মধ্যে 40-45 তুলতে পারবেন। ওকে। তো শুভকামনা সবার জন্য। মানসিক দক্ষতার হয়তো এটাই লাস্ট ক্লাস ছিল, পরবর্তী কোনো ক্লাসে আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।